প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। বিগত ক্লাসে আমি যে বাংলা ক্লাস নিয়েছিলাম সেখানে গদ্য নিয়ে আলোচনা করেছিলাম। আলোচনার বিষয় ছিল পথের দাবি। আজ আমি আর একটি গদ্য নিয়ে আলোচনা করব, যে গদ্যটির নাম বহুরূপী। লেখক সুবোধ ঘোষের লেখা বহুরূপী। তোমরা সকলে নিজের বই খুলে প্রস্তুত থাকো। আমি ধীরে ধীরে লেখক পরিচিতি, উৎস, বিষয় সংক্ষেপ ইত্যাদি আলোচনার মাধ্যমে আজকের অনলাইন পঠন পাঠন এগিয়ে নিয়ে যাব। সুবোধ ঘোষ বাংলা সাহিত্যের একজন বিশিষ্ট কথা সাহিত্যিক। 1910 খ্রিস্টাব্দে, মতান্তরে 1909 খ্রিস্টাব্দে তিনি বিহারের হাজারিবাগ অঞ্চলে জন্মগ্রহণ করেন। তার আদি নিবাস বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুরের বহর গ্রামে। হাজারিবাগের সেন্ট কলম্বাস কলেজের ছাত্র ছিলেন বিশিষ্ট দার্শনিক ও গবেষক মহেশ ঘোষের লাইব্রেরিতে পড়াশুনো করতেন। প্রত্নতত্ত্ব, পুরাতত্ত্ব, এমনকি সামরিক বিদ্যায়ও তার যথেষ্ট দক্ষতা ছিল। গত শতকের 40 দশকের প্রায় প্রারম্ভিক কাল ঘেঁষা বাংলা সাহিত্যের কাল পর্বের জীবনী শিল্পী সুবোধ ঘোষ। তার লেখালেখির কাল পর্ব 1940 খ্রিস্টাব্দ থেকে 1980 খ্রিস্টাব্দ। বাংলা সাহিত্যের অঙ্গনে একটু বেশি বয়সে যোগদান করেও নিজস্ব মেধা, মনন, চিন্তা চেতনা আর লব্ধ অভিজ্ঞতার আলোকে সুবোধ ঘোষ তার অসাধারণ রচনা সম্ভারের মাধ্যমে নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে সমর্থ হন। বিশেষ করে তার অযান্ত্রিক এবং ফসিলের মতো বাংলা সাহিত্যের যুগান্তরকারী গল্প। ভাষার উপর অনায়াস দক্ষতার প্রমাণ মেলে তার বিভিন্ন স্বাদের গল্পে। মহাভারতের গল্পগুলি বলার জন্যে তিনি যে ভাষা ব্যবহার করেছেন তার সঙ্গে অযান্ত্রিক বা ফসিলের গল্পে ব্যবহৃত ভাষার কোনো মিল নেই। ম্যাট্রিকুলেশন পরীক্ষায় পাশ করে হাজারিবাগ সেন্ট কলম্বাস কলেজে ভর্তি হয়েও অভাব অনটনের জন্য পড়াশুনো ছেড়ে দিয়ে জীবন জীবিকার তাগিদে কর্মক্ষেত্রে ঝাঁপিয়ে পড়তে হয় তাকে। বিচিত্র জীবিকার সঙ্গে যুক্ত ছিল তার জীবন। হেন কাজ নেই তাকে করতে হয়নি সংসারের ঘানি টানার প্রয়োজনে। পড়াশুনো ছেড়ে কলেরা মহামারী আকার নিলে বস্তিতে টিকা দেবার কাজ নেন। কর্মজীবন শুরু করেন বিহারের আদিবাসী অঞ্চলে বাসের কন্ডাক্টর হিসাবে। এরপর সার্কাসের ক্লাউন, বোম্বাই পৌরসভার 4র্থ শ্রেণীর কর্মী, চায়ের ব্যবসা, বেকারির ব্যবসা, মালগুদামের স্টোর কিপার ইত্যাদি কাজে তিনি প্রথম জীবনের অনেকটা অংশ ব্যয় করেন। বহু পথ ঘুরে 30 দশকের শেষে আনন্দবাজার পত্রিকার রবিবাসরীয় বিভাগে সহকারী হিসাবে কাজ করেন। 1946-এর 16ই আগস্ট উত্তর দাঙ্গা বিধ্বস্ত নোয়াখালী থেকে তিনি গান্ধীজির সহচর থেকে অভিজ্ঞতা সঞ্চয় করেছিলেন। অনামী সংঘ বা চক্র নামে তরুণ সাহিত্যিকদের বৈঠকে বন্ধুদের অনুরোধে সুবোধ ঘোষ পরপর 2টি গল্প অযান্ত্রিক এবং ফসিল লেখেন, যা বাংলা সাহিত্যে অসাধারণ আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হয়। সুবোধ ঘোষের প্রথম গল্প অযান্ত্রিক, এরপর ফসিল। তার আর একটি বিখ্যাত গল্প থির বিজুরি। এছাড়াও আগস্ট আন্দোলনের পটভূমিকায় তিনি রচনা করেন কালো গুরু এবং শিবালয় গল্প 2টি। প্রেমের গল্প রচনাতেও তিনি জীবনের জটিলতা ও রহস্যময়তাকে শানিত দৃষ্টিতে উপস্থাপিত করেছেন। তার এ জাতীয় গল্প হল যতুগৃহ, বারবধূ, ঠগিনী,
এবং শুক্লাভিসার। তার অপর কয়েকটি উল্লেখযোগ্য ছোট গল্প হল অলিক, বর্ণচোরা, পুষ্পকীট, তমসাবৃতা, ক্যাকটাস, পরশুরামের কুঠার ইত্যাদি। উপন্যাস রচনাতেও তিনি সিদ্ধহস্ত। মন্বন্তরের পটভূমিকায় রচিত সুবোধ ঘোষের প্রথম পূর্ণাঙ্গ উপন্যাস হল তিলাঞ্জলি। রাজনৈতিক আন্দোলনকে কেন্দ্র করে তার লেখা উপন্যাস হল গঙ্গোত্রী। এছাড়া ত্রিজামা, শ্রেয়সী এই উপন্যাসগুলিও রচনা করেন। সুবোধ ঘোষের লেখা শতকিয়া মানভূমের আদিবাসী অধ্যুষিত পল্লী অঞ্চলের পটভূমিতে রচিত। আঞ্চলিকতাকে অতিক্রম করে সংকেত ধর্মিতায় উন্নীত শতকিয়া সার্থক আঞ্চলিক উপন্যাস হয়ে উঠেছে। ভারতীয় মহাকাব্য ও পৌরাণিক চরিত্র নিয়ে রচিত ভারত প্রেম কথা তার অবিস্মরণীয় সৃষ্টি। কথা সাহিত্যিক সুবোধ ঘোষ সাহিত্যকর্মে তার অবদানের জন্য আনন্দ পুরস্কার এবং কলিকাতা বিশ্ববিদ্যালয়ের জগত্তারিণী পদক লাভ করেন। এই প্রতিভাবান সাহিত্যিক 1980 খ্রিস্টাব্দের 10ই মার্চ পরলোক গমন করেন। বহুরূপী গল্পটি সুবোধ ঘোষের গল্প সমগ্র গ্রন্থের তৃতীয় খণ্ড থেকে সংকলিত। এই খণ্ডে সুবোধ ঘোষের 50টি গল্প সংকলিত হয়েছে। গল্পগ্রন্থের এই খণ্ডটি 1994 খ্রিস্টাব্দের জুন মাসে প্রকাশিত হয় আনন্দ পাবলিশার্স থেকে। বহুরূপী গল্পের মূল আলোচনায় যাওয়ার আগে তোমাদের জানিয়ে রাখি বহুরূপী কাকে বলে। যে ব্যক্তি নানা বেশ ধারণ করে মানুষের মনোরঞ্জন করে জীবিকা নির্বাহ করে তাকে বহুরূপী বলে। অর্থাৎ যে ব্যক্তি অনেক রূপ ধারণ করে মানুষকে শুধু আনন্দ দেন তাই নয়, এই আনন্দদানের মধ্য দিয়ে অর্থ উপার্জন করেন, তাকে আমরা বহুরূপী বলবো। এই গল্পে একাধিক চরিত্র রয়েছে, তাদের মধ্যে প্রধান চরিত্র বহুরূপী হরিদ্বার। দ্বিতীয়ত রয়েছে কিছু সহযোগী চরিত্র, তাদের মধ্যে রয়েছেন গল্পকথক আর তার দুই বন্ধু যথাক্রমে অনাদি ও ভবতোষ। 3 নম্বর চরিত্রে রয়েছেন ইনিও অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, ধনী ব্যক্তি জগদীশ বাবু। এবার আমরা জেনে নিই বহুরূপী হরিদা সম্পর্কে কিছু তথ্য। বহুরূপী হরিদা অত্যন্ত গরিব মানুষ। শহরের একটা নিরিবিলি অত্যন্ত সরু গলিতে তার বাড়ি। সেই বাড়িতে গল্পকথক ও তার বন্ধুরা রোজ আড্ডা দিতে আসেন। হরিদা গরিব হলেও তাতে তার আক্ষেপ নেই, কারণ সে রোজ একঘেয়েমি কাজ করতে একদম পছন্দ করেন না। তাই তিনি সপ্তাহে বড়জোর একদিন নানা বেশ ধারণ করে, অর্থাৎ বহুরূপীর বেশ ধারণ করে পথে প্রান্তে বের হন এবং মানুষের মনোরঞ্জন করেন। হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে, আর এই বৈচিত্র্যর দৌলতেই তিনি নানা সাজে মানুষকে আনন্দ দিতেন। কখনো চকের বাসস্ট্যান্ডে উন্মাদ পাগল সেজে উনি মানুষকে ভয় দেখিয়েছেন, কখনো দয়ালবাবুর লিচু বাগানে পুলিশ সেজে ছাত্রদের ধরেছেন, আবার কখনো শহরের রাস্তায় লস্যময়ী বাইজি সেজে মানুষের মনে ভালোবাসার ঢেউ তুলেছেন, আবার কখনো বিরাগী, কখনো কাপালিক, কখনো বাউল, কখনো কাবুলিওয়ালা, কখনো বা ফিরিঙ্গি সাহেব সেজে মানুষের মনোরঞ্জন করেছেন। এবার আমরা মূল গল্পে প্রবেশ করব। গল্পকথক ও তার বন্ধুরা হরিদার বাড়িতে আড্ডা দিতে এসে হরিদাকে এক আশ্চর্যজনক ঘটনা বলেন। প্রতিবেশী ধনী জগদীশবাবুর বাড়িতে হিমালয় থেকে এক উঁচু দরের সন্ন্যাসী এসেছিলেন। তিনি জগদীশবাবুর কাছ থেকে মোটা অঙ্কের প্রণামী পেয়েছিলেন। এমনকি জগদীশবাবু তাকে সোনার বোল লাগানো খড়ম পরিয়ে তার দুর্লভ পায়ের ধুলো সংগ্রহ করেছিলেন। এই ঘটনা শোনবার পর হরিদা জগদীশবাবুর বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং বলেন, এবার মারিত হাতি, লুটিত ভাণ্ডার, একবারেই যা ঝেলে নেব তাতে আমার সারা বছর চলে যাবে। এরপর সন্ধ্যাবেলাতে জগদীশবাবুর বাড়িতে এক সন্ন্যাসীর আগমন ঘটে। সন্ন্যাসী জগদীশবাবুর কাছে নিজের পরিচয় বিরাগী বলে দেন এবং এই বিরাগী জগদীশবাবুকে একাধিক দার্শনিক সুলভ বাণী শুনিয়ে মুগ্ধ করে দেন। বিরাগী বলেছিলেন,
ধন জন যৌবন কিছুই নয় জগদীশবাবু, ওসব হলো সুন্দর সুন্দর এক একটি বঞ্চনা। জগদীশবাবু বিরাগীকে তার বাড়িতে থাকবার প্রস্তাব দিলে বিরাগী তা প্রত্যাখ্যান করেন। জগদীশবাবু বিরাগীকে মোটা অঙ্কের প্রণামী দিতে চাইলেও তিনি তা অনায়াসেই ত্যাগ করেন। অর্থাৎ তিনি সেটাকে বলেন, আমি যেমন অনায়াসে ধুলো মারিয়ে চলে যেতে পারি, তেমনি অনায়াসে সোনাও মারিয়ে চলে যেতে পারি। তিনি শুধু জগদীশবাবুর বাড়ি থেকে এক গ্লাস জল খান, তারপর সেই বিরাগী বিদায় নেন। এরপর গল্প এক নতুন মোড় নেয়। গল্পকথক ও তার বন্ধুরা হরিদার বাড়িতে গিয়ে সেই বিরাগীর সাজ পোশাক দেখতে পেয়ে বুঝতে পারেন এই হরিদাই বিরাগী সেজে জগদীশবাবুর বাড়িতে গিয়েছিলেন। তখন তারা জানতে চান জগদীশবাবু এতগুলো টাকা তাকে দিতে চাইলেও হরিদা কেন তা নেননি। হরিদা ছিলেন সহজ এবং সৎ মানুষ। তিনি জানান, সন্ন্যাসী হয়ে টাকা ফাঁকা কি করে স্পর্শ করি বল। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন, আমরা এই গল্প পড়ে বুঝতে পারি হরিদা যে চরিত্রে অভিনয় করেন সেই চরিত্রের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করে নিতেন। যেমন তিনি যখন বাইজি সেজেছেন, বাইজিদের মতো মানুষকে উত্তেজিত করতে তিনি চোখ টিপেছেন বা চোখ মেরেছেন। তিনি যখন পুলিশ সেজেছেন, পুলিশের মতো তিনি ঘুষ নিয়েছেন। অর্থাৎ এক একটা চরিত্রকে জীবন্ত করে তুলতে সেই চরিত্রের সঙ্গে মিশে যান হরিদা। ঠিক সেই রকম হরিদা যখন জগদীশবাবুর বাড়িতে গিয়েছিলেন মোটা মতো কিছু আদায় করে নিতে, কিন্তু যখন তিনি বিরাগীর পোশাক পরে বিরাগী সাজে অভিনয় করতে লাগলেন, তিনি যেন একজন সন্ন্যাসী বা একজন বিরাগীর সঙ্গে নিজেকে সম্পৃক্ত করে ফেললেন, তার শিল্প সত্তার জয়ধ্বজা ওড়ালেন। আজ এই মায়াময় মাটির পৃথিবীতে মানুষ যখন সোনার হরিণের পেছনে ছুটতে ছুটতে দিগ্ভ্রান্ত, একজন উঁচু দরের সন্ন্যাসীও যখন সোনার খড়ম টাকার লোভ সামলাতে পারে না, তখন একজন নকল সন্ন্যাসী, একজন বিরাগী, একজন বহুরূপী সন্ন্যাসী অর্থ, লোভ, মায়া, প্রতিপত্তিকে ত্যাগ করে তার শিল্পসত্তার জয়ধ্বজা ওড়ায়, লজ্জিতভাবে হাসেন। কি আর করা যাবে বল, খাঁটি মানুষ তো নয়, এই বহুরূপীর জীবন এর বেশি কি আশা করতে পারে। এইখানেই এই গল্প বহুরূপী হিসাবে সার্থক হয়ে ওঠে। এখানেই হরিদার বহুরূপের সার্থকতা। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন উত্তর যেগুলো দেওয়া হলো সেখানে একটু সংশোধন করে নেবে তোমরা। প্রথম সংশোধন, জটাজুটধারী কোনো সন্ন্যাসী নয়। এখানে প্রশ্নে বলা হয়েছে সন্ন্যাসী বলার কারণ কি, ওই প্রশ্নটি হবে সন্ন্যাসী না বলার কারণ কি। এবং শেষ প্রশ্ন যেটি, বাহ এ তো বেশ মজার ব্যাপার, এখানে কোন ঘটনাকে মজার ব্যাপার বলা হয়েছে, এর উত্তর আলোচনা করতে গিয়ে কাঠের খড়মে লোহার বোল লাগানোর কথা বলা হয়েছে, এটা হবে সোনার বোল। এটা একটু ঠিক করে নেবে তোমরা। এবার আমি বহুরূপী গল্পের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। প্রথমেই যে প্রশ্নটি আসছে, জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসীর গুণাগুণ শুনে হরিদা আক্ষেপ করে কি বলেছেন? উত্তর, জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসী সম্পর্কে হরিদা আক্ষেপ করে বলেছেন, থাকলে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম। এরপরের প্রশ্ন, সন্ন্যাসীর ভয়ানক দুর্লভ জিনিসটা কি? উত্তর, সন্ন্যাসীর ভয়ানক দুর্লভ জিনিসটি হল সন্ন্যাসীর পায়ের ধুলো, যেটা জগদীশবাবু ছাড়া আর কেউ পাননি। এর পরের প্রশ্ন, জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসী কোথায় থাকেন? গল্পকার সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পে জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসী ছিলেন খুব উঁচু দরের সন্ন্যাসী, তিনি হিমালয়ের গুহাতে থাকেন। এর পরের প্রশ্ন, সন্ন্যাসীর বয়স কত হবে? উত্তর, জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসীর বয়স 1000 বছরের বেশি বলে অনেকেই মনে করেন। এরপরে যে প্রশ্নটি আসছে,
জগদীশবাবু কাঠের খড়মে কি লাগিয়েছিলেন? উত্তর, জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরেন। এরপরে যে প্রশ্নটি আসছে, জগদীশবাবু সন্ন্যাসীকে 100 টাকার একটা নোট জোর করে দিলে তিনি কি করেন? উত্তর, জগদীশবাবু সন্ন্যাসীকে 100 টাকার একটা নোট জোর করে দিলে সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন। পরবর্তী প্রশ্ন, হরিদা গম্ভীর হয়ে গেলেন কেন? উত্তর, সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পে জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসীর গল্প শুনে হরিদা গম্ভীর হয়ে গেলেন। পরের প্রশ্ন, ওই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দই নয়। কোন ধরনের কাজ হরিদার পছন্দ নয়? উত্তর, অফিস বা দোকানের বাধা ধরা গতানুগতিক কাজ হরিদার জীবনের পছন্দই নয়। পরবর্তী প্রশ্ন, হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে। এই নাটকীয় বৈচিত্র্য কি? উত্তর, হরিদা মাঝে মাঝে বহুরূপী সেজে রোজগার করেন এবং তাতে আহারের সংস্থান হয়। এটাই হরিদার জীবনের একটি নাটকীয় বৈচিত্র্য। পরের প্রশ্ন, হরিদা কোথায় পাগল সেজেছিলেন? উত্তর, সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পে হরিদা চকের বাসস্ট্যান্ডের কাছে পাগল সেজেছিলেন। পরবর্তী প্রশ্ন, একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। কোথায়, কখন আতঙ্কের হল্লা বেজে ওঠে? উত্তর, একদিন চকের বাসস্ট্যান্ডের কাছে ঠিক দুপুরবেলা একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। পরের প্রশ্ন, বাসের ড্রাইভার কাশীনাথ পাগল সেজে থাকা হরিদাকে কি বলেছে? উত্তর, বাসের ড্রাইভার কাশীনাথ পাগল সেজে থাকা হরিদাকে বলেছিল, খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো, অন্যদিকে যাও। পরবর্তী প্রশ্ন, হরিদা রূপসী বাইজি সেজে কত টাকা পেয়েছিলেন? হরিদা রূপসী বাইজি সেজে রাস্তায় বের হয়ে রোজগার খারাপ হয়নি, তিনি মোট 8 টাকা 10 আনা পেয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, হরিদা কি কি সাজে বহুরূপী হন? উত্তর, হরিদা কোনোদিন বাউল, কোনোদিন কাপালিক, কোনোদিন কাবুলিওয়ালা, কোনোদিন সাহেব ও কোনোদিন পুলিশ সেজে বহুরূপী হন। পরের প্রশ্ন, হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিলেন? সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পে হরিদা পুলিশ সেজে দয়ালবাবুর লিচু বাগানের ভিতরে দাঁড়িয়েছিলেন। পরের প্রশ্ন, লেখক ও তার বন্ধুরা হরিদার কাছে কোন ঘটনা শোনাতে এসেছিলেন? উত্তর, জগদীশবাবুর বাড়িতে খুব উঁচু দরের এক সন্ন্যাসী এসেছিলেন এবং তিনি সেখানে 7 দিন ধরে অবস্থান করছিলেন। এই খবরটাই লেখক ও তার বন্ধুরা হরিদাকে শোনাতে এসেছিলেন। পরের প্রশ্ন, মাঝে মাঝে সত্যিই উপোস করেন হরিদা। হরিদা মাঝে মাঝে উপোস করেন কেন? উত্তর, হরিদার জীবনের একমাত্র পেশা বহুরূপী, অর্থাৎ বহুরূপী সেজে রোজগার করা। যৎ সামান্য রোজগারে 1 সপ্তাহের ক্ষুণ্ণবৃত্তি নিবারণ করা সম্ভব হয় না, তাই হরিদাকে মাঝে মাঝে সত্যিই উপোস করে দিন অতিবাহিত করতে হয়। পরবর্তী প্রশ্ন, কি অদ্ভুত কথা বলেন হরিদা? হরিদার কোন কথাকে অদ্ভুত মনে হয়েছিল? উত্তর, হরিদা জানিয়েছিলেন যে শতহোক একজন বিবাগী সন্ন্যাসী সেজে টাকা ফাঁকা করলে তার ঢং নষ্ট হয়ে যায়। তার এই কথাকে গল্প লেখকের অদ্ভুত মনে হয়েছিল। পরবর্তী প্রশ্ন, নইলে আমি শান্তি পাব না, কি পেলে বা শান্তি পাবেন? উত্তর, বক্তা জগদীশবাবুর একান্ত ইচ্ছা যে বিবাগী তাকে কিছু উপদেশ দিয়ে প্রস্থান করলে তিনি শান্তি পাবেন। পরের প্রশ্ন, এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা।
বহুরূপী গল্পে হরিদার বহুরূপী সাজার কয়েকটি উল্লেখ করো। উত্তর, কথাসাহিত্যিক সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্পে হরিদার বহুরূপী সাজার কথা উল্লেখ করা হয়েছে। সেগুলি হল উন্মাদ পাগল, রূপসী বাইজি, বাউল, কাপালিক, পুলিশ, বুড়ো কাবুলিওয়ালা, ফিরিঙ্গি কেরামিন সাহেব, সন্ন্যাসী বিভাগী প্রভৃতি। পরবর্তী প্রশ্ন, জটাজুটধারী কোনো সন্ন্যাসী নয়। উদ্দিষ্ট ব্যক্তিকে সন্ন্যাসী বলার কারণ কি? উত্তর, আগন্তুককে সন্ন্যাসী না বলার কারণ হল তার হাতে সন্ন্যাসীদের ব্যবহৃত কমণ্ডলু ও চিমটে ছিল না, তার সঙ্গে বসার জন্যে মৃগচর্মের আসনও ছিল না, তিনি গৈরিক সাজে সজ্জিত ছিলেন না। তাছাড়া জটাজুটের পরিবর্তে তার মাথায় ছিল স্বাভাবিক শুভ্র চুল। পরের প্রশ্ন, জগদীশবাবুর দুই বিস্ফোরিত চোখ অপলক হয়ে গেল। কি দেখে জগদীশবাবুর এমন অবস্থা হয়েছিল? উত্তর, জগদীশবাবু সিঁড়ির দিকে তাকিয়ে যখন দেখেছিলেন আদুর গায়ে সাদা উত্তরীয় পরে এক বিভাগী সামনে দাঁড়িয়ে, তখন তিনি অপলক দৃষ্টিতে তার দিকে চেয়ে রইলেন। পরবর্তী প্রশ্ন, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। হরিদার কোন ভুল অদৃষ্ট কখনো ক্ষমা করবে না? উত্তর, শিল্প মর্যাদার স্বার্থে বহুরূপী হরিদা জগদীশবাবুর দিতে চাওয়া অর্থ প্রত্যাখ্যান করে ভুল করেছিলেন বলে লেখক মনে করেছেন। সেই ভুলই অদৃষ্ট কখনো ক্ষমা করবে না বলে লেখকের মনে হয়েছিল। পরের প্রশ্ন, পরম সুখ কাকে বলে জানেন? বক্তা স্বয়ং পরম সুখ বলতে কি বোঝাতে চেয়েছেন? উত্তর, কথাসাহিত্যিক সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্পে বিভাগী স্বয়ং সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়াকেই পরম সুখ বলে বোঝাতে চেয়েছেন। এর পরের প্রশ্ন, বাহ, এ তো বেশ মজার ব্যাপার। কোন ঘটনাকে মজার ব্যাপার বলা হয়েছে? উত্তর, একদিকে জগদীশবাবুর বাড়িতে আশ্রয় গ্রহণকারী আগন্তুক সন্ন্যাসী হিমালয়বাসী সর্বত্যাগী, অন্যদিকে কাঠের খড়মে লোহার বোল লাগানো দেখে মুগ্ধ হয়ে তিনি পা বাড়িয়ে দিলেন জগদীশবাবুর দিকে। এমন পরস্পর বিরোধী ঘটনাকে উদ্ধৃতাংশের বক্তা হরিদা একে মজার ব্যাপার বলে উল্লেখ করেছেন। এবার আমি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, হরিদা কোনোদিন চাকরি করেননি কেন? উত্তর, চাকরি না করার কারণ, একঘেয়ে সময় বেঁধে কাজ করা হরিদার কোনোদিন ভালো লাগতো না। ইচ্ছে করলেই হরিদা যে কোনো অফিসের কাজ বা কোনো দোকানের কাজ পেয়ে যেতেন, কিন্তু ঘড়ির কাঁটা বেঁধে নিয়ম করে রোজ এক চাকরি করতে যাওয়া হরিদার পক্ষে সম্ভব ছিল না। হরিদার অভাব ছিল। এই অভাবটা সহ্য করতে হরিদার আপত্তি না থাকলে একঘেয়ে কাজ করতে ভীষণ আপত্তি ছিল তার। তাই হরিদা কোনোদিন চাকরি করেননি। এর পরের প্রশ্ন, ঠিক দুপুর বেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠল। আতঙ্কের হল্লাটির পরিচয় দাও। উত্তর, আতঙ্কের হল্লা সুবোধ ঘোষের বহুরূপী গল্পে হরিদা মাঝে মাঝে বহুরূপী সাজতেন। এক দুপুরবেলা বাসস্ট্যান্ডের কাছে এক পাগলকে দেখা গিয়েছিল। কটকটে লাল চোখে সেই পাগলের মুখ থেকে লালা ঝরছিল। তার কোমরে ছেঁড়া কম্বল আর গলায় টিনের কৌটোর মালা। পাগলটি থান-ইট নিয়ে বাসে বসা যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছিল। তাকে দেখে যাত্রীরা চেঁচিয়ে উঠছিল। কেউ কেউ দু একটা পয়সা তার সামনে ফেলে দিচ্ছিল। কেউ চিনতে না পারলেও বাসের ড্রাইভার কাশীনাথ চিনতে পেরেছিল। পাগলটি আসলে হরিদা।
হরিদা পাগল সেজে সবাইকে ভয় দেখাচ্ছিল। আসলে বহুরূপী ছদ্মবেশ সেজে হরিদা সবাইকে ভয় দেখাচ্ছিল, তাই যাত্রীদের মধ্যে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। পরের প্রশ্ন, জগদীশ বাবুর যে বাড়িতে যে সন্ন্যাসী এসেছিলেন তার বর্ণনা দাও। উত্তর, জগদীশ বাবুর বাড়িতে 7 দিন ধরে এক সন্ন্যাসী ছিলেন। খুব উঁচু দরের এই সন্ন্যাসী থাকতেন হিমালয়ের গুহাতে। তিনি সারা বছরে শুধুমাত্র একটি হরিতকি খান, এছাড়া তিনি আর কিছু খেতেন না। অনেকে মনে করত সন্ন্যাসীর বয়স ছিল 1000 বছরের বেশি। তার পায়ের ধুলো ছিল অত্যন্ত দুর্লভ জিনিস। একমাত্র জগদীশ বাবু সন্ন্যাসীর পায়ের ধুলো পেয়েছিলেন। এর পরের প্রশ্ন, হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে। নাটকীয় বৈচিত্র্য কি? উত্তর, গরিব হরিদা নিজের ছোট করে দিন কাটাতো। কোনোদিন খাবার জুটত, কোনোদিন জুটত না। প্রতিদিনের এই একঘেয়ে জীবনে হরিদা একটা নাটকীয় বৈচিত্র্যের মতো দিন কাটাতো। অর্থাৎ প্রতিদিনের এই একঘেয়ে জীবনে হরিদার একটা নাটকীয় বৈচিত্র্য ছিল। হরিদা মাঝে মাঝে বহুরূপী সেজে রোজগার করত। সকাল অথবা সন্ধ্যায় বিচিত্র ছদ্মবেশে রাস্তায় বেরিয়ে পড়ত। যারা চিনতে পারত তাদের মধ্যে কেউ 2-1 পয়সা দিত, কেউ বা বিরক্ত হতো। বহুরূপী সেজে রাস্তায় বের হওয়া ছিল হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্য। পরবর্তী প্রশ্ন, আপনি কি ভগবানের চেয়েও বড় মনে করেন? আপনি কি ভগবানের চেয়েও বড়? কে, কেন, কাকে এ উক্তিটি করেছিলেন? উত্তর, সুবোধ ঘোষের বহুরূপী গল্পের ছদ্মবেশে হরিদা জগদীশবাবুকে এ উক্তি করেন। উক্তির কারণ, হঠাৎ আগন্তুককে দেখে জগদীশবাবু খুব অবাক হন, আর তার চোখে ধরা পড়ে অদ্ভুত এক শান্তি সৌম্য দীপ্তিময় চেহারা। তিনি সন্ন্যাসীর কাছে এগিয়ে আসেননি। তখন তার বিস্ময় কাটেনি। তাই তখন বিরক্ত সন্ন্যাসী জগদীশবাবুকে একথা বলেছিলেন। পরের প্রশ্ন, কিন্তু মাস্টারমশাই এতটুকুও রাগ করেননি। কোন ঘটনার জন্য মাস্টারমশাই রাগ করেননি? উত্তর, মাস্টারমশাইয়ের রাগ না করার কারণ, সুবোধ ঘোষের রচিত বহুরূপী গল্প থেকে আলোচ্য অংশ নেওয়া হয়েছে। একবার হরিদা পুলিশ সেজে দয়ালবাবুর লিচু বাগানের ভেতরে দাঁড়িয়েছিলেন। স্কুলের 4টি ছেলেকে তিনি ধরেছিলেন। স্কুলের মাস্টারমশাই এসে সেই নকল পুলিশের কাছে ক্ষমা চেয়েছিলেন। তখন ছদ্মবেশী পুলিশ হরিদা 8 আনা ঘুষ নিয়ে ছেলেগুলিকে ছেড়েছিলেন। তারপরে মাস্টারমশাই আসল ঘটনাটা জানতে পারলেও তিনি রাগ করেননি, বরং হরিদার এই ছদ্মবেশী পুলিশের রূপের প্রশংসাই করেছিলেন। এবার আমি কয়েকটি গুরুত্বপূর্ণ রচনাধর্মী প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, পরম সুখ কাকে বলে জানেন? সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া। এ বক্তব্য হরিদার জীবনে কিভাবে প্রভাব ফেলে? উত্তর, গল্পকার সুবোধ ঘোষের বহুরূপী গল্পটি এক অদ্ভুত মানুষের জীবনকে কেন্দ্র করে রচিত। তার বহির্জীবন ছিল দরিদ্র, অভাবে, বিষাদে দগ্ধ, কিন্তু অন্তর্জীবন ছিল মহা ঐশ্বর্য। এই ঐশ্বর্য আসলে সম্পদ নয়, এই ঐশ্বর্য ছিল তার চিন্তাশীলতা এবং বিবেকবোধ। যে পেশায় বহুরূপী
তাই মানুষের মুখাপেক্ষিক তাকে থাকতে হয়। কিন্তু তাই বলে যে নিজের পেশার উপর কোনো অন্যায় করে না, 10টা 5টা সাধারণ কাজে যে আনন্দ খুঁজে পায় না, বহুরূপীর মধ্যে যে একজন দার্শনিক কম করে তা যেন হরিদা নতুনভাবে আবিষ্কার করে। বিভাগী সন্ন্যাসীর ছদ্মবেশে জগদীশবাবুর প্রণামীর টাকা সে নিতে অস্বীকার করে। জগদীশবাবুকে সে শেখায় পরম সুখ মানে সর্বসুখ নয়, সুখ দুঃখের সহবন্ধন থেকে মুক্তি হলো পরম সুখ। আসলে ব্যক্তিগত জীবনে হরিদা এই পরম সুখ অর্জন করেছিল। তা না হলে সামান্য রোজগারে অর্ধেক দিন উপোস থাকা হরিদা কিভাবে 100 টাকার থলি পায়ে ঢেলে দেয়? প্রকৃত সত্যটি হলো সুখের সন্ধান বড় বড় সন্ন্যাসী মধ্যবিত্তরা শহরের ক্ষুদ্র গলির মধ্যে বাস করলেও বহুরূপীর জীবনে সার্থক মানুষের প্রতিচ্ছবি দেখা যায়। সাহিত্যিক সুবোধ ঘোষের নামাঙ্কিত ছোট গল্পের প্রধান তথা কেন্দ্রীয় চরিত্র বহুরূপী হরিদা ও তার শিল্পী সত্তার সৃষ্টির বৈশিষ্ট্যগুলিকে অবলম্বন করে সমগ্র কাহিনী আবর্তিত হয়েছে। চরিত্রটি একটি একমুখী কাহিনী। বিশ্বের উত্থান পতন যা ঘটলেও চরিত্রটির মধ্যে বৈচিত্র্য অবশ্যই আছে। সাধারণ পরিচয়: খুবই দরিদ্র ছিলেন হরিদা। শহরের সব থেকে সরু একটা ছোট ঘরে তিনি থাকতেন। দারিদ্র্য দূর করার জন্য মাঝে মাঝে তাকে বহুরূপী সাজতে হতো। স্বাধীনতাবোধ: হরিদা অন্যের অধীনে কাজ করতে চান না, কারণ তার মধ্যে অদ্ভুত এক স্বাতন্ত্র্য বোধ ছিল। আর এই স্বাধীন চেতা স্বভাবের জন্য ঘড়ি মিলিয়ে কাজ তিনি করেননি। মিশুকে স্বভাবের মানুষ, তিনি লোকজনের সঙ্গে মিশতে পছন্দ করতেন, তাই তার ঘরে পাড়ার ছেলেরা আড্ডায় বসত। আধ্যাত্মিক জগতের মানুষ, হরিদার মনের মধ্যে এক আধ্যাত্মিক জগৎ ছিল। তাই সন্ন্যাসীর বার্তা জানতে পেরে তিনি বলেন, থাকলে একবার গিয়ে পায়ের ধুলো নিতে পারতাম। কৌতুক প্রিয়তা, হরিদার মধ্যে এক সাধারণ কৌতুকময়তা ছিল। তাই বহুরূপীর ছদ্মবেশে তিনি মানুষকে এমনভাবে তৃপ্তি দিতেন যা সাধারণভাবে সাধিকার পরিচয় বহন করত। নিপুণ শিল্পী, নিজের বহুরূপী পেশায় তিনি নিপুণ শিল্পী, তাই অনেকে চিনতে পারত না। তার বহুরূপী পোশাকে অনেকে আসল ভেবেছে। মূল্যায়ন, বহুরূপীর জীবনের মূল চাহিদা হলো মনোরঞ্জনের চাহিদা। প্রতারণার দ্বারা অর্থ উপার্জন নয়, মানুষকে আনন্দ দান করা তার একমাত্র প্রাসঙ্গিক বিষয়। তাই সে হাসি মূলত বলতে পারে, মানুষ তো নয়, এই বহুরূপীর জীবন এর বেশি কি আশা করতে পারে। এছাড়াও তোমরা সাহিত্যিক সুবোধ ঘোষ এবং তার রচনাবলী সম্পর্কে যদি বিস্তারিত জানতে চাও, তাহলে আমি একটি বিস্তারিত রচনাবলী আজকের ক্লাসের শেষের দিকে পাঠিয়ে দিচ্ছি। তোমরা সময় করে অবশ্যই সেটা পড়ে নিও। তাহলে এই বিখ্যাত সাহিত্যিক সম্পর্কে তোমাদের ধারণা আরও সুস্পষ্ট হবে। এখানে নেটওয়ার্কের ভীষণ সমস্যা হচ্ছে, এই জন্য অডিওগুলো যেতে একটু দেরি হচ্ছে। তোমরা অপেক্ষা করো, এখনই চলে যাবে। এবার আমি বহুরূপী গল্পের বিষয়বস্তু নিয়ে আলোচনার জন্য একটি অডিও তৈরি করেছি, আমি তোমাদের সেটা পাঠিয়ে দিচ্ছি। তোমরা খুব মন দিয়ে শোনো। আশা করি এই অডিওটি শোনার পর এই গল্প থেকে
যে কোনো ধরনের প্রশ্ন তোমরা নিজেরাই উত্তর করতে পারবে।